আমরা এখন আলোচনা করব হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার, অর্থাৎ তাপমাত্রা অনুভূমিক এবং উলম্ব বণ্টন। দেখো, আমরা সূর্য থেকে তাপ পেয়ে থাকি। পৃথিবীতে যা কিছু তাপের প্রধান উৎসই হচ্ছে সূর্য। সূর্যের তাপ শক্তি পৃথিবীর উপর পড়ে এবং পৃথিবী তথা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। কিন্তু যদি আমরা লক্ষ্য করি, এই উত্তাপের পরিমাণ কিন্তু পৃথিবীর সর্বত্র সমান নয়, বায়ুমণ্ডলের সব জায়গায় সমান নয়। আমরা যদি পৃথিবী থেকে উপরের দিকে উঠি, লেয়ারিং অফ দ্য অ্যাটমসফিয়ারে আমরা দেখেছি তাপমাত্রা পৃথিবীর বিভিন্ন উচ্চতার সাথে সাথে তাপমাত্রা পরিবর্তিত হয়। অর্থাৎ এই ভূপৃষ্ঠ থেকে যত আমরা উপরের দিকে যাব, তাপের বণ্টনগত যে পরিবর্তন, একেই আমরা বলি পৃথিবীর উলম্ব তাপমাত্রার বণ্টন বা ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার। আবার আমরা যদি নিরক্ষরেখা থেকে উত্তর এবং দক্ষিণের দিকে যাই, অনুভূমিক ভাবে যদি ভূপৃষ্ঠের উপর লক্ষ্য করি যে নিরক্ষীয় অঞ্চলে ইনসোলেশন বা সূর্যরশ্মির তাপীয় ফলের পরিমাণ বেশি। আবার যত আমরা ধীরে ধীরে উত্তর মেরু বা দক্ষিণ মেরুর দিকে যাব, সূর্যরশ্মি তির্যকভাবে পতিত হয়, ফলত ইনসোলেশনের পরিমাণও কম হয় এবং তাপমাত্রার বিভিন্নতা আমরা লক্ষ্য করি। তাহলে একে বলবো আমরা তাপমাত্রার অনুভূমিক বণ্টন বা হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার। তবে এগুলোর কিছু ভূপৃষ্ঠের বৈশিষ্ট্যগত পার্থক্য, জলভাগ স্থলভাগ, এগুলোর অবস্থান নানাভাবে এগুলো প্রভাবিত হয়। আমরা আলাদা আলাদা করে পৃথিবীর এই তাপমাত্রার বণ্টনকে পড়ব, অর্থাৎ আমরা ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার পড়ব, আবার হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার পড়ব। আমরা প্রথমে আলোচনা করছি ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার, অর্থাৎ সূর্য তাপের উলম্ব বণ্টন। ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাব, তাপমাত্রার বণ্টনগত পার্থক্য। খুব সোজা দেখো, এটা তোমরা পড়েছো এর আগে। আমরা জানি যে সৌরশক্তি শূন্য মাধ্যম অতিক্রম করে যখন প্রথম বায়ুমণ্ডলে প্রবেশ করে, বায়ুমণ্ডলের বহির্ভাগে সৌর স্থিরাঙ্ক বলি আমরা, সেখানে তার প্রভাব পড়ে। তারপরে সেই প্রভাব পড়তে পড়তে বিভিন্ন বায়ুমণ্ডল ভেদ করে এসে কিন্তু ভূপৃষ্ঠে পতিত হয় এবং প্রথম উত্তপ্ত করে কাকে না ভূপৃষ্ঠ। এবং ভূপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার পরে এখান থেকে পরিচলন, পরিবহন, বিকিরণ প্রভৃতি পদ্ধতিতে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। স্বাভাবিক কারণে বায়ুমণ্ডলে তাপের তারতম্যতা লক্ষ্য করা যায়। তবে এক্ষেত্রে বায়ুমণ্ডলে অবস্থানকারী বিভিন্ন উপাদানও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো যাই হোক, আমরা মোটামুটি প্রথম দেখব তাপমাত্রার উলম্ব বণ্টন। আমরা এই তাপমাত্রার উলম্ব বণ্টন প্রধানত আমরা দেখতে পাবো বায়ুমণ্ডলের উষ্ণতার ভিত্তিতে যে চারটি স্তর করা হয়েছে। কি কি চারটি স্তর? না, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার। এই চারটা স্তরেই কিন্তু এই বণ্টনগত পার্থক্যটা আমরা লক্ষ্য করি। কি না, একেবারে প্রথমে রয়েছে দেখো ট্রপোস্ফিয়ার। এর উচ্চতা কত না, ভূপৃষ্ঠ থেকে প্রায় 11 কিলোমিটার পর্যন্ত। তাহলে সূর্যরশ্মি প্রথম এসে কিরণ দিচ্ছে কাকে না ভূপৃষ্ঠে, প্রথম তার তাপীয় ফল পড়ছে, প্রথম উত্তপ্ত হচ্ছে ভূপৃষ্ঠ। এবার ভূপৃষ্ঠ প্রথম গরম হয়ে ভূপৃষ্ঠ থেকে ধীরে 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 কি হচ্ছে না পরিচলন, পরিবহন এবং বিকিরণ পদ্ধতির মাধ্যমে, সবচেয়ে বেশি হয় কিন্তু পরিচলন পদ্ধতি, বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছে। আমরা এই সময় লক্ষ্য করি ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠব, তত প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হ্রাস পায়। একে আমরা নরমাল ল্যাপস রেট বলি। এবং এই তাপমাত্রা হ্রাস পেতে পেতে একেবারে ট্রপোপজে গিয়ে উষ্ণতা কমতে কমতে কত দাঁড়ায় না প্রায় -80 ডিগ্রি সেন্টিগ্রেড।
তাহলে দেখো আমি উলম্ব বন্টন করছি, তাহলে একেবারে ভূপৃষ্ঠে যে পরিমাণ তাপমাত্রা ছিল সেই পরিমাণ তাপমাত্রা হ্রাস পেতে পেতে প্রায় 11 কিলোমিটার উচ্চতায়, যেখানে ট্রপোস্ফিয়ার শেষ হচ্ছে, ট্রপোপোজ যেখানে, সেখানে উষ্ণতা কমে গিয়ে কত দাঁড়ালো না -80 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার শুরু হচ্ছে কে না 11 কিলোমিটার পর থেকে সাপোজ শুরু হচ্ছে গড় উচ্চতা বলছি কে স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু কি হচ্ছে, আবার উষ্ণতার পরিমাণ বাড়তে শুরু করছে। স্ট্র্যাটোস্ফিয়ারে বাড়তে বাড়তে তার যে সর্বোচ্চ সীমা অর্থাৎ প্রায় 30-35 কিলোমিটার উচ্চতা যেখানে স্ট্র্যাটোপোজ রয়েছে, উষ্ণতা বাড়তে বাড়তে কি হচ্ছে না প্রায় 0 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছচ্ছে। তার মানে -80 ডিগ্রি হয়ে গিয়েছিল। লক্ষ্য করো, সেই -80 ডিগ্রি থেকে আস্তে আস্তে বাড়তে 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 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পরিণত হচ্ছে, অর্থাৎ বন্টনগত পরিবর্তন ঘটছে। কোথায় এটা না স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে। এখানে মনে রাখা দরকার যে এই স্তরের উষ্ণতা বৃদ্ধির প্রধান কারণ হচ্ছে ওজোন গ্যাসের উপস্থিতি। ওজোন গ্যাস থাকার কারণে এই স্তরের উষ্ণতা অনেকটা বেড়ে যাচ্ছে। ওজোন গ্যাস সূর্য থেকে আগত সৌর বিকিরণের ক্ষুদ্র তরঙ্গের অন্তর্গত অতিবেগুনি রশ্মিকে শোষণ করে এবং এই কারণেই কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারের উষ্ণতার পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে কমে কমে হলো -80, আবার স্ট্র্যাটোস্ফিয়ারে বেড়ে বেড়ে হলো 0 ডিগ্রি। এবার আসছে কে না মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারে কি হবে, আবার উষ্ণতার পরিমাণ হ্রাস পাবে। এই যে স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে মেসোস্ফিয়ার স্তরটিতে উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে আবার তাপমাত্রা পুনরায় কমতে থাকে এবং প্রায় এর সর্বোচ্চ সীমায় 80 কিলোমিটার উচ্চতায় উষ্ণতার পরিমাণ সবচেয়ে কম হয় কত না -90 ডিগ্রির মতো। এর কারণ কি না বায়ুমণ্ডলের এই স্তরে বায়ুর ঘনত্ব কম থাকার কারণে সৌরশক্তি তেমন ভাবে শোষণ করতে পারে না। তাহলে এখানে ঘনত্ব কম থাকার কারণে উষ্ণতার পরিমাণ কিন্তু কমে যাচ্ছে। তাহলে ট্রপোস্ফিয়ারে ধীরে ধীরে উপরের দিকে উষ্ণতা কমেছিল কেন না সূর্যরশ্মি প্রথম হিট করেছে কাকে, ভূপৃষ্ঠ, গরম। পরিচলন পরিবহন বিকিরণের তাপ বন্টিত হচ্ছে, ফলে যত উপরের দিকে যাচ্ছি কিছুটা বায়ুমণ্ডলের ঘনত্ব কমছে, ধূলিকণা জলীয় বাষ্প এগুলোর পরিমাণ কমে যাচ্ছে উপরের দিকে, ফলত তাপমাত্রা কমে যাচ্ছে। কমে কমে হলো কত না -80। তারপরে আবার স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তরের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে কি হচ্ছে, ওজোন গ্যাসের পরিমাণ বাড়ার কারণে, অতিবেগুনি রশ্মি শোষণ করার কারণে তাপমাত্রা বাড়তে বাড়তে 0 ডিগ্রি। আবার যখন মেসোস্ফিয়ারে আমরা গেলাম, মেসোস্ফিয়ারে আবার বায়ুমণ্ডলের ঘনত্ব এতটাই কমে যাচ্ছে যে আবারও তাপমাত্রা কমতে কমতে একেবারে প্রায় 80 থেকে 85 কিলোমিটার উচ্চতায় টেম্পারেচার হচ্ছে কত না -90 ডিগ্রি, সবচেয়ে কম টেম্পারেচার। এবার কি না এরপরে আছে থার্মোস্ফিয়ার। এখানে কিন্তু এবার উষ্ণতা আবার বাড়তে শুরু করলো না। মেসোস্ফিয়ারের পরবর্তী থার্মোস্ফিয়ার স্তরটিতে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা দ্রুত বাড়তে থাকে। কেন বাড়তে থাকে না মহাশূন্য ভেদ করে আসা সৌর বিকিরণ সর্বপ্রথম বায়ুমণ্ডলের এই স্তর কি করে ভেদ করায় বেশ কিছু রাসায়নিক বিক্রিয়া, আয়নিতকরণ পদ্ধতি এখানে চলতে থাকে। ফলে এখানে তাপের পরিমাণ অনেক বেশি, এখানে তাপ উৎপন্ন হয়, আয়নিকীকরণ প্রক্রিয়া এখানে চলে। এই স্তরে তাপমাত্রা অত্যন্ত দ্রুত হারে বাড়তে থাকে। আমরা যেটা স্ট্যাটিস্টিক্স দেখি না 120 কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা থাকে প্রায় 500 ডিগ্রি সেন্টিগ্রেড। আবার 200 কিলোমিটার উচ্চতা যখন হয়ে যাচ্ছে সেটা বেড়ে প্রায় 700 থেকে 700 ডিগ্রি মতো হয়ে যাচ্ছে। আবার 480 কিলোমিটার মতো উচ্চতা যেখানে, সেখানে 1232 ডিগ্রি সেন্টিগ্রেড মতো উষ্ণতা দাঁড়াচ্ছে। তাহলে প্রধানত কি না সূর্য থেকে আগত হাইড্রোজেন এবং হিলিয়াম মুক্ত ইলেকট্রন সম্বলিত সৌরঝড়ের প্রভাবে এই থার্মোস্ফিয়ারে উষ্ণতার পরিমাণ বাড়তে থাকে। তাহলে মোটামুটি দেখো ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন, পিকুলিয়ার ডিস্ট্রিবিউশন। একবারে যে কমে কমে যাচ্ছে তা নয়, বেড়ে বেড়ে যাচ্ছে তা নয়। প্রথমে কমলো, স্ট্র্যাটোস্ফিয়ারে বাড়লো, মেসোস্ফিয়ারে কমলো, আবার থার্মোস্ফিয়ারে কিন্তু বাড়তে শুরু করে। এটাই হচ্ছে তাপমাত্রার উলম্ব বন্টন।
এটা আমাকে সুন্দর করে তথ্য দিয়ে লিখতে হবে, কিচ্ছু না। কত কিলোমিটার কোন স্তরে উষ্ণতা বাড়ছে, তার পরিমাণ বা কমছে, তার পরিমাণ কত হচ্ছে, কারণটা কি। প্রত্যেকটি স্তরে দেখো, ট্রপোস্ফিয়ারে উষ্ণতা কমার কারণ বললাম, আবার স্ট্র্যাটোস্ফিয়ারে উষ্ণতা বাড়ার কারণ বললাম, আবার মেসোস্ফিয়ারে কমারও কারণ বললাম, আবার থার্মোস্ফিয়ারে বাড়ার কারণ বললাম। আর কত কমছে কত বাড়ছে এই বিষয়টি তোমাকে উল্লেখ করতে হবে। এটাই হচ্ছে কি তাপমাত্রার উলম্ব বন্টন। এবার যেটা আছে সেটা হচ্ছে তাপমাত্রার অনুভূমিক বন্টন, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার। এটা কি না, এটা আমরা জানি না, নিরক্ষরেখা থেকে যত তুমি উত্তর এবং দক্ষিণে যাবে তাপমাত্রা পরিবর্তন হবে, এবং এর উপর ভিত্তি করেই আমরা পৃথিবীকে তিনটে তাপমণ্ডলে বিভক্ত করেছি: উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল এবং হিমমণ্ডল। উষ্ণমণ্ডল কোনটা না, নিরক্ষরেখা থেকে ৩.৫ ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলে ইনসোলেশনের পরিমাণ বেশি হয় বলে এখানে তাপমাত্রা সারা বছর বেশি থাকে, তার জন্য একে আমরা উষ্ণমণ্ডল বলি। আবার ২৩.৫ ডিগ্রি থেকে ৬৬ ডিগ্রি উভয় গোলার্ধে এই অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলে মাঝারি ধরনের তাপমাত্রা থাকে, তার জন্য একে নাতিশীতোষ্ণ অঞ্চল বলি। আবার ৬৬ ডিগ্রি আরো উত্তর বা দক্ষিণে মেরু পর্যন্ত এখানে সূর্যরশ্মির পতন কোণ অনেক বেশি, ফলে এখানে ইনসোলেশনের পরিমাণ অনেক কম, ফলে একে আমরা হিমমণ্ডল বলে থাকি। তাহলে দেখো, এই যে বন্টনগত পার্থক্য, এটাই কিন্তু সূর্যরশ্মি বা তাপমাত্রার হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন। তো এই হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন কিন্তু ঋতু ভেদে কিছুটা পরিবর্তিত হয়। ঋতু ভেদে অর্থাৎ কি না, জানুয়ারি মাস এবং জুলাই মাসে এই হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন কিছুটা পার্থক্য লক্ষ্য করা যায়। অর্থাৎ জানুয়ারি মাস এবং জুলাই মাস দুটো পৃথক অবস্থান। আমরা যদি উত্তর গোলার্ধের কথা দেখি, তখন জানুয়ারি মাসে উত্তর গোলার্ধে কি না শীতকাল চলে, তখন সূর্য কিন্তু দক্ষিণ গোলার্ধে লম্বভাবে কিরণ দিচ্ছে, ফলে উত্তর গোলার্ধের একরকম কন্ডিশন তৈরি হবে। আবার যখন জুলাই মাস চলে, তখন সূর্য উত্তর গোলার্ধে লম্বভাবে কিরণ দেয়, তখন উত্তর গোলার্ধের উষ্ণতাগত বন্টন একরকম হবে, আবার দক্ষিণ গোলার্ধে তার উল্টোটা হবে। এবং এই হরাইজন্টাল বন্টনের মধ্যে কোনো জটিলতা থাকতো না যদি সমস্ত পৃথিবী এক ধরনের ভূবৈচিত্র্য আমরা লক্ষ্য করতাম, অর্থাৎ সব জায়গা যদি স্থলভাগ হতো, তাহলে কিন্তু এই উষ্ণতার বন্টনগত খুব একটা পার্থক্য হতো না। কিন্তু এই পৃথিবী স্থলভাগ এবং জলভাগ পরপর অবস্থান করে। আমরা দেখি, যদি কোন একটি অক্ষরেখা বরাবর দেখি, তাহলে দেখবে কোথাও হয়তো জলভাগ আছে, তারপরে স্থলভাগ শুরু, তারপরে আবার জলভাগ শুরু। ফলে উষ্ণতার পরিমাণগত পার্থক্য আমরা লক্ষ্য করি, যা প্রধানত সমষ্ণ রেখার বন্টনের উপর ভিত্তি করে আমরা আলোচনা করি। সমষ্ণ রেখা কাকে বলে না, সমান উষ্ণতা যুক্ত অঞ্চলগুলোকে যে কাল্পনিক রেখা যুক্ত করে তাকে সমষ্ণ রেখা বলে। তো তাহলে হরাইজন্টাল বন্টনে যদি আমরা ধরেই নিই যে ২০ ডিগ্রি উত্তর অক্ষাংশে সূর্যরশ্মি একটি নির্দিষ্ট পতন কোণে পড়ছে, তাহলে সারা পৃথিবীর ২০ ডিগ্রি উত্তর অক্ষাংশ একই ধরনের উষ্ণতা প্রাপ্ত হওয়া উচিত, কিন্তু বাস্তবে হয় না। কেন হয় না? না, সারা পৃথিবীর ২০ ডিগ্রি উত্তর অক্ষাংশ কিন্তু একই ধরনের ভূমিরূপ বা ভূপ্রকৃতি নয়। কোথাও মহাদেশ আছে, আবার ওই অক্ষাংশে কোন জায়গা তার ধারে মহাসাগর আছে। অর্থাৎ জলভাগ এবং স্থলভাগ বা স্থলভাগের মধ্যে আবারও ভূমিরূপগত পার্থক্য, পর্বত, মালভূমি, সমভূমি, উচ্চতার পার্থক্য, এসব তো আছেই। আমি যদি ধরেই নিই জলভাগ এবং স্থলভাগ আছে, তাহলে জলভাগ এবং স্থলভাগের তাপগ্রাহিতা কিন্তু একরকম নয়। একই উষ্ণতায় দু ধরনের ভূমিরূপ একই রকম উত্তপ্ত বা একই রকম শীতলতা প্রাপ্তি হয় না। ফলে এর উপর ভিত্তি করে তাপমাত্রার কিন্তু বন্টনগত পার্থক্য আমরা লক্ষ্য করি। ওই কারণেই হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার যখন তোমরা পড়বে, তখন ঋতুগত পার্থক্যের উপর ভিত্তি করে তোমাকে ব্যাখ্যা করতে হবে। ধরো আমি বলছি জানুয়ারি মাসে তাপমাত্রার বন্টন, না এই সময় কি হয় না উত্তর গোলার্ধে শীতকাল,
তোমরা একটু পরে ছবিতে দেখবে। এবং দক্ষিণ গোলার্ধে কি হয় না গ্রীষ্মকাল বিরাজ করে। ফলে কি হয় না উত্তর গোলার্ধের মহাদেশগুলি শীতলতর এবং মহাসাগরগুলি উষ্ণতর। অর্থাৎ স্থলভাগ দেখবে যখন উত্তর গোলার্ধে শীতকাল চলছে, মানে বেশি পরিমাণ শীতলতা প্রাপ্তি স্থলভাগ হয়, স্থলভাগ দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয়ে যায়, অনেক বেশি ঠান্ডা। আর জলভাগ অপেক্ষাকৃত ধীরে ধীরে তাপ বিকিরণ করে, অর্থাৎ অপেক্ষাকৃত উষ্ণ। স্থলভাগের তুলনায় জলভাগ উষ্ণতর হয়। আর দক্ষিণ গোলার্ধের বিপরীত অবস্থা লক্ষ্য করা যায়। এই সময় সমস্ত রেখাগুলি উত্তর গোলার্ধে মহাদেশ অতিক্রম করে যদি মহাসাগরে এলে, মহাদেশ অতিক্রম করে যদি মহাসাগরে আসে, তাহলে কি হবে না মেরুর দিকে বেঁকে যাবে এবং মহাসাগর অতিক্রম করে মহাদেশে এলে নিরক্ষরেখার দিকে বাঁকবে। এর কারণ কি না একই অক্ষাংশ বরাবর উত্তর গোলার্ধের কথা ভাবো, শীতকাল চলছে, আমি মহাদেশে আছি, অনেকটা ঠান্ডা, সাপোজ 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, আমরা 15 যাচ্ছি, হঠাৎ করে মহাদেশ শেষ মহাসাগর, তাহলে সেই রেখা বরাবর মহাসাগর কি হবে একটু হলে উষ্ণ হবে। আমি বললাম মহাদেশের তুলনায় মহাসাগর অপেক্ষাকৃত উষ্ণ। অর্থাৎ আমি যদি 15 ডিগ্রি তাপমাত্রা যুক্ত অঞ্চলের মধ্য দিয়ে সোজা অতিক্রম করে 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 সমুদ্রে পৌঁছে যাই, তাহলে সেই সোজা সমুদ্রে কিন্তু 15 ডিগ্রি থাকবে না, একটু হলেও বেশি হবে, সাপোজ 17 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 15টা কোন দিকে পাবো, নিরক্ষরেখার দিকে না মেরুর দিকে? না মেরুর দিকে ঠান্ডা হবে। তাহলে সমস্ত রেখাটা কি না সোজা গিয়ে 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 15 সে তো 15 ডিগ্রিকে অনুসরণ করবে, মেরুর দিকে বেঁকে যাবে জানুয়ারি মাসে উত্তর গোলার্ধে। আবার মহাসাগরের ওপর দিয়ে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, তাহলে কত 15 যাচ্ছে, আবার যখন মহাসাগর অতিক্রম করে মহাদেশে পৌঁছবো, তখন মহাদেশে গেলে সঙ্গে সঙ্গে সেই জায়গাটা ঠান্ডা, তখন সেই জায়গাটা হয়তো কত না 19 ডিগ্রি, আরো বেশি ঠান্ডা 12-13 ডিগ্রি। তাহলে আমার তো 15, তাহলে তাকে কোন দিকে পাবো, মেরুর দিকে না নিরক্ষরেখার দিকে? অবশ্যই নিরক্ষরেখার দিকে উষ্ণ, নিরক্ষরেখার দিকে আবার বেঁকে যাবে। অর্থাৎ দেখো সমস্ত রেখা একই অক্ষাংশেও মহাদেশ আর মহাসাগর জলভাগ আর স্থলভাগ অবস্থান করার কারণে, তাদের তাপগ্রাহিতার পার্থক্যের কারণে, তাদের উত্তপ্ত হওয়ার বা শীতলতা হওয়ার পার্থক্যের কারণে কি হলো না পরিবর্তিত হলো, একই রেখা বরাবর হলো না, অর্থাৎ বন্টন মতো পার্থক্য হলো। এগুলো সমস্ত রেখাগুলো আকার উপর নির্ভর করছে, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ সমস্ত রেখাগুলো কিভাবে একে বেঁকে প্রবাহিত হয়েছে জলভাগ এবং স্থলভাগের মিলিত স্থানগুলোতে। এটি গুরুত্বপূর্ণ বিষয়। আর দক্ষিণ গোলার্ধে কি হবে না এর বিপরীত অবস্থা, অর্থাৎ দক্ষিণ গোলার্ধের সমস্ত রেখাগুলি মহাদেশ অতিক্রম করে মহাসাগরে এলে নিরক্ষরেখার দিকে মাপবে, আবার মহাসাগর অতিক্রম করে মহাদেশে এলে মেরুর দিকে বেঁকে যাবে। এটি হচ্ছে প্রধানত তাপমাত্রা হরাইজন্টাল বা অনুভূমিক বন্টনের প্রধান বৈশিষ্ট্য। এটা জানুয়ারি মাসের কথা বলছি। আর কিছু তত্ত্বগত রয়েছে না, পৃথিবীতে জানুয়ারি মাসে সর্বাপেক্ষা শীতলতম ভূভাগ হলো উত্তর পূর্ব সাইবেরিয়া। অন্যান্য শীতল অঞ্চলগুলির মধ্যে রয়েছে গ্রিনল্যান্ড, মহাদেশীয় পশ্চিম উপকূল অঞ্চল, তাদের পূর্ব উপকূল থেকে অধিক উষ্ণ হয়, এগুলো আমরা পড়াশোনা করব। জানুয়ারি মাসে তাপ নিরক্ষরেখা দক্ষিণ গোলার্ধে অবস্থান করে, হিট ইকুয়েটর। জানুয়ারি মাস সূর্যরশ্মি কিরণ দিচ্ছে কার উপর আমরা জানি, দক্ষিণ গোলার্ধে কিরণ দেয় এবং মকর ক্রান্তি রেখার উপর কিরণ দিয়েছে। আমরা জানি আমরা যে জলবিষুব, মহাবিষুব, কর্কট সংক্রান্তি, মকর সংক্রান্তি পড়েছি। আমরা 22শে ডিসেম্বরে আমরা দেখেছি মকর ক্রান্তি রেখার উপর সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়। মকর ক্রান্তি রেখা কোথায়, তা দক্ষিণ গোলার্ধে। তো স্বাভাবিক কারণে নিরক্ষরেখা তখন কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা নেই, নিরক্ষরেখা থেকে কিছুটা দক্ষিণে সরে গেছে। তার জন্য বলা হয়েছে কি না হিট ইকুয়েটর বা তাপ নিরক্ষরেখা এই সময় কিছুটা দক্ষিণ গোলার্ধের দিকে সরে যাবে এবং উচ্চ অক্ষাংশে তাপমাত্রার ঢাল খুবই তীব্র হবে এবং বিশেষত মহাদেশগুলোর পূর্ব প্রান্তে।
তাহলে এগুলো মোটামুটি আমরা পড়লাম জানুয়ারি মাসের তাপমাত্রার বন্টনগত বৈশিষ্ট্য। আবার যদি জুলাই মাস হয় এর উল্টোটা হবে, অর্থাৎ জুলাই মাস সূর্যরশ্মি কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে। আমরা জানি 21শে জুন তারিখ কর্কট সংক্রান্তি। তাহলে জুলাই মাস হচ্ছে গ্রীষ্মকাল উত্তর গোলার্ধে, আর শীতকাল হচ্ছে দক্ষিণ গোলার্ধে। তো স্বাভাবিক কারণে উত্তর গোলার্ধ উষ্ণ হবে, দক্ষিণ গোলার্ধ শীতল হবে, এবং একই রকম কন্ডিশন হবে। দেখো এই সমুদ্র রেখাগুলি স্থানান্তরীকরণ মহাসাগর অপেক্ষা মহাদেশগুলোতে অধিক মাত্রায় লক্ষ্য করা যায়। এটা কি না, এই সমস্ত রেখাগুলো জলভাগের ওপর তো খুব একটা পার্থক্য সূচিত হয় না। জলভাগ যদিও লবণতার বা ঘনত্বের উপর কিছুটা নির্ভর করে তাপমাত্রার পার্থক্য, তবে খুব কম। কিন্তু স্থলভাগে উচ্চতা, স্থলভাগ নিচু, মৃত্তিকা বা শিলা কিরকম বা বনভূমির অবস্থান, এগুলোর ওপর ভিত্তি করে কিন্তু স্থলভাগেও একটা পিকুলিয়ার কন্ডিশন তৈরি হয়, যে একই জায়গায় একটা অঞ্চলের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উত্তাপ আমরা লক্ষ্য করি। তো যার দ্বারা কিন্তু স্থলভাগে কি হচ্ছে না, সমস্ত রেখাগুলো এঁকে বেঁকে গডলা পাকিয়ে যাচ্ছে, যেটা দক্ষিণ গোলার্ধে অতটা হয় না, কারণ দক্ষিণ গোলার্ধে স্থলভাগের পরিমাণ অপেক্ষাকৃত কম। তো যাই হোক, সবচেয়ে অধিক উষ্ণতা স্থলভাগে পরিলক্ষিত হবে কোন সময় না, জুলাই মাসে, যেহেতু উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল। তাহলে গরম গরম হলে কোন জায়গাটা গরম হবে না, ঠিক যেরকম জানুয়ারি মাসে ঠান্ডা হয়েছিল কোন জায়গা না, স্থলভাগ। আবার গরম হলে কোন জায়গাটা গরম হবে না, স্থলভাগই গরম হবে। অর্থাৎ উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল, তখন উত্তর গোলার্ধের স্থলভাগ হবে অধিক উষ্ণ, অপেক্ষাকৃত শীতল হবে কে না, জলভাগ। ফলে এখানে সমস্ত রেখাগুলো কি রকম হবে না, এই সময় উত্তর গোলার্ধে মহাদেশীয় অঞ্চল অধিক উত্তপ্ত, কিন্তু মহাসাগরীয় অঞ্চল তুলনামূলক শীতল থাকে, সেটা আমরা বুঝলাম। এই সময় সমস্ত রেখাগুলি মহাদেশের ওপরে উত্তরে মেরুর দিকে বেঁকে যায় এবং মহাসাগরের ওপরে নিরক্ষরেখার দিকে বেঁকে যায়, ঠিক উল্টোটা। তাহলে কি না, আমি 15 ডিগ্রি বা 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যুক্ত অঞ্চলের উপর দিয়ে অতিক্রম করছি। আমরা যখন স্থলভাগের উপর দিয়ে যাচ্ছি তখন 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বেশি। যখনই আমি জলভাগে পৌঁছাবো, সেই 20 ডিগ্রিটা পেতে গেলে কিন্তু আমাকে কি হবে, স্থলভাগ তো শীতল, মানে নিরক্ষরেখার দিকে আসতে হবে। তার মানে এখানে জলভাগ স্থলভাগ অতিক্রম করে জলভাগে পৌঁছলে নিরক্ষরেখার দিকে বাড়বে, আবার জলভাগ অতিক্রম করে স্থলভাগে পৌঁছলে মেরুর দিকে বাড়বে। যেমনটা আমি জানুয়ারি মাসে বলেছিলাম, তার উল্টোটা হবে। অর্থাৎ এইভাবেই কিন্তু উষ্ণতার বন্টনগত বৈশিষ্ট্যগুলো ঘটবে, হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার। অর্থাৎ এখানে ঋতু ভেদে তোমাদের আলোচনা করতে হবে। যেহেতু সূর্যের উত্তরায়ণ রয়েছে, দক্ষিণায়ন রয়েছে, স্থলভাগ এবং জলভাগের বন্টনগত পার্থক্য রয়েছে, এই কারণে যেরকম আমরা উপরের দিকে আমরা একরকম ভাবে কমে গেছি, আবার কোথাও বেড়ে গেছি, আবার কোথাও কমে গেছি, এখানে কিন্তু আমরা যতই বলি নিরক্ষরেখা থেকে যত উত্তরের দিকে যাব উষ্ণতা কমে যাবে, দক্ষিণের দিকে যাব উষ্ণতা কমে যাবে, ব্যাপারটা কিন্তু ওরকম ভাবে হয় না, কিছুটা পার্থক্য ঘটে। এগুলো জলভাগ স্থলভাগের অবস্থান এবং সূর্যের উত্তরায়ণ দক্ষিণায়ন এইসবের উপর নির্ভর করে। তো মোটামুটি এটা গেল সূর্যের তাপমাত্রার অনুভূমিক বন্টন। প্রধানত সমস্ত রেখাগুলো এঁকেই এই বন্টনগত বৈশিষ্ট্যগুলো বোঝানো যায়। ভালো করে তোমরা বই থেকে পড়বে, আমি একটা ধারণা দিলাম, বইতে পড়লে কিছু তথ্য থাকবে, কতটা কমছে কতটা বাড়ছে, এগুলো বই থেকে একটু ডিটেলস পড়তে হবে। আমি একটা কনসেপ্ট বা ধারণা দিলাম।